আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালে নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকের রাতের অন্ধকারে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক ভয়াবহ কাহিনী, ময়ূরকুঞ্জির কুঠি। কথিত আছে এই কুঠির দেওয়ালের ফাঁকে আজও লুকিয়ে আছে শতাব্দীর পুরনো অভিশাপ। হাওয়ার ঝাপটায় যেন শোনা যায় অচেনা পায়ের শব্দ। মধ্যরাতের নীরবতায় মিশে থাকে কার যেন অদ্ভুত হাসি। কিন্তু সতর্ক থাকুন, এই গল্প শুধু শোনার জন্য নয়, অনুভব করার। যেখানে আলো শেষ আর ছায়া শুরু, সেখানেই শুরু হচ্ছে ময়ূরকুঞ্জির আসল রহস্য। গল্প পাঠে ও কথক চরিত্রে আমি অনিব্রত, সৌমিত্র ও ভোলাদার চরিত্রে শামীম, মদনের চরিত্রে সুদীপ্ত ও দীপেনের চরিত্রে সন্দীপ। তাহলে প্রস্তুত তো? চলুন একসাথে পা বাড়াই সেই অজানা অন্ধকারে এবং শুনি ময়ূরকুঞ্জির কুঠি। কলকাতার প্রতিটা কোণ যখন আমার কাছে অসহ্য হয়ে উঠেছিল, মাথার ভেতরের লেখাগুলো যখন নিছকই কতগুলো অক্ষরের জটলার বাইরে আর কিছুই ছিল না, ঠিক তখনই আমি পালানোর সিদ্ধান্ত নিই। পালানো এই শব্দটা শুনলে লোকে হয়তো ভ্রু কোঁচকায়, ভাবে লোকটা কাপুরুষ। কিন্তু আমার কাছে এই পলায়ন ছিল নিজের সঙ্গে নিজের একটা বোঝাপড়া। আমার বন্ধু সৌমিত্র আমার এই মানসিক অবস্থাটা সম্ভবত বুঝতে পেরেছিল। ওই আমাকে ডুয়ার্সের এই জায়গাটার খোঁজ দেয়। জায়গাটার নাম ময়ূরকুঞ্জি কুঠি। ফোনে সৌমিত্র আমায় বলেছিল, জায়গাটার নাম ময়ূরকুঞ্জির কুঠি, বুঝলি? আমাদের এক দুঃসম্পর্কে টাকা কিনেছিলেন, এখন প্রায় পোড়ো বাড়ি। একজন কেয়ারটেকার আছে, নাম ভোলাদা। তোর মতন লেখকের জন্য একদম পারফেক্ট জায়গা। 1 মাস থেকে যা, দেখবি সব ক্লান্তি, সব রাইটার্স ব্লক কেটে যাবে। ডুয়ার্স নামটা শুনতেই চোখের সামনে ভেসে উঠল চা পাতা তোলার দৃশ্য, সবুজ পাহাড়ের ঢাল আর কুয়াশার চাদর, শহরের ধুলো ধোয়া আর ট্রামের ঘন্টি থেকে অনেক দূর। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। যাত্রাটা ছিল দীর্ঘ কিন্তু মনোরম। শিয়ালদা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি, তারপর সেখান থেকে একটা ভাড়া করা গাড়িতে প্রায় 3 ঘন্টার পথ। গাড়ি যত এগোচ্ছিল কংক্রিটের জঙ্গল ততটাই পেছনে সরে যাচ্ছিল। পথের দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শাল সেগুনের সারি, মাঝে মাঝে চায়ের বাগান আর বাতাসে একটা ভেজা মাটির সোঁদা গন্ধ, সব মিলিয়ে আমার ভেতরের সব ক্লান্ত সত্তাটা যেন একটু একটু করে সজীব হয়ে উঠছিল। গাড়ির চালক এক নেপালি যুবক, নাম দীপেন। বেশ কথা বলিয়ে সেই আমাকে জায়গাটার বিষয়ে কিছু প্রাথমিক ধারণা দিচ্ছিল। বাবু, ময়ূরকুঞ্জি জায়গাটা কিন্তু একটু ভেতরে, জঙ্গল খুব গভীর, জন্তু জানোয়ারের ভয়ও আছে। আমি হেসে বললাম, মানুষের চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে দীপেন? দীপেন আমার কথায় হাসল, কিন্তু সেই হাসিতে যেন একটা অন্য অর্থ লুকিয়েছিল। অবশেষে যখন ময়ূরকুঞ্জির কুঠির সামনে গাড়িটা দাঁড়ালো, তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। লোহার গেটটা পুরনো মরচে পড়া, তার উপর লতানে গাছ এমনভাবে জাঁকিয়ে বসেছে যে বাড়ির নামটাই ঢাকা পড়ে গেছে। গেট খুলে ভেতরে ঢুকতেই আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কি নিছকই আবহাওয়ার পরিবর্তন, নাকি অন্য কিছু? বাড়িটা দোতলা, ব্রিটিশ আমলের স্থাপত্য। সাদা রং জায়গায় জায়গায় খসে গিয়ে শ্যাওলা জমেছে। বিশাল বারান্দা, মোটা মোটা থাম আর বড় বড় খড়খড়ির জানলা।
সব মিলিয়ে এক গাম্ভীর্যপূর্ণ অথচ বিষণ্ণ পরিবেশ। বারান্দায় একটা বেতের চেয়ারে চুপচাপ বসেছিলেন এক প্রৌঢ়। আমায় দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন। পরনে ধুতি আর ফতুয়া, কাঁধে একটা গামছা, চুল প্রায় সবই সাদা, কিন্তু শরীরটা এখনো বেশ শক্তপোক্ত। ইনিই নিশ্চয় ভোলাদা। দীপেন গাড়ি থেকে আমার ব্যাগপত্র নামিয়ে দিতেই ভোলাদা এগিয়ে এলেন। তাঁর মুখে কোনো ভাবান্তর নেই। সৌমিত্রর কথা বলতেই শুধু মাথা নাড়লেন, তারপর নিচু গলায় বললেন, আসুন বাবু, ঘরখানা আপনাকে দেখিয়ে দিই। আমি দীপেনকে তার প্রাপ্য মিটিয়ে বিদায় জানালাম, আর সে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে শুধু বলল, সাবধানে থাকবেন বাবু। ভোলাদার পেছন পেছন আমি বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরটা বাইরের থেকেও বেশি অন্ধকার আর ঠান্ডা। লম্বা একটা করিডর, দুপাশে সারি সারি বন্ধ দরজা, দেওয়ালে টাঙানো কয়েকটা পুরনো অয়েল পেন্টিং, সম্ভবত এই বাড়ির পুরনো বাসিন্দাদের। আলো আঁধারিতে তাদের মুখগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। আমার থাকার ব্যবস্থা হয়েছিল একতলার একেবারে শেষের দিকের একটা বড় ঘরে। ঘরে আসবাব বলতে একটা পুরনো পালঙ্ক, একটা টেবিল, একটা চেয়ার আর একটা আলমারি। তার চেয়েও বড় কথা, ঘরটার সঙ্গে লাগোয়া একটা বারান্দা আছে, যেখান থেকে পেছনের জঙ্গলটা স্পষ্ট দেখা যায়। ভোলাদা কিছুক্ষণ পরে একটা হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে বললেন, আসলে বাবু, বিদ্যুৎ তো মাঝে মাঝে থাকে না, তবে জেনারেটর আছে, কিন্তু তেলটা ফুরিয়ে গেছে। কাল বাজার থেকে আবার এনে দেব। আর আপনার রাতের খাবার কিছুক্ষণের মধ্যেই দিয়ে যাচ্ছি। ভদ্রলোক বড্ড কম কথা বলেন। প্রয়োজনীয় কথার বাইরে একটিও শব্দ করেন না তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা বন্ধ করে বিছানায় বসলাম। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। এতটাও নিস্তব্ধতা আমি চাইনি। এই নিস্তব্ধতা যেন আমার কানে তালা লাগিয়ে দিচ্ছিল। আমি লেখার জন্য শান্তি চেয়েছিলাম, কিন্তু এ তো যেন এক জীবন্ত সমাধি। প্রথম রাতটা কাটলো প্রায় নির্ঘুম। জঙ্গলের নানান রকম পোকার ডাক, দূরে কোথাও শিয়ালের চিৎকার, আর মাঝে মাঝে বাতাসে গাছের পাতার সরসর শব্দ, সব মিলিয়ে এক অচেনা ঐক্যতান। আমার শহুরে কান এই শব্দের সঙ্গে পরিচিত হতে পারছিল না। ভোরের আলো ফুটতেই আমি বারান্দায় এসে দাঁড়ালাম। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, সামনে চায়ের বাগান, আর দূরের জঙ্গলে সবই যেন এক মায়াবী আবরণে মোড়া। এক কাপ গরম চা হাতে এই দৃশ্য দেখতে দেখতে আমার রাতের সমস্ত অস্বস্তি কেটে গেল। মনে হলো, হ্যাঁ, এটাই তো আমি চেয়েছিলাম। দিনগুলো কাটতে লাগলো বেশ শান্তিতেই। ভোলাদা সময় মতন খাবার দিয়ে যান, আমার ঘরের কাজ করে দেন, কিন্তু নিচে থেকে একটাও কথা বলেন না। আমিও তাকে বেশি ঘাঁটাই না। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার ল্যাপটপ নিয়ে বসি। কয়েকটা নতুন গল্পের প্লট মাথায় এসেছে। বিকেলে ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ি। বাড়ির চারপাশের এলাকাটা ছবির মতন সুন্দর। নানান রঙের পাখি, প্রজাপতি আর নাম না জানা বুনো ফুলের ছবি তুলতে তুলতে সময় যে কখন কেটে যায় বোঝাই যায় না। কিন্তু দিন ফুরিয়ে রাত নামলেই পরিবেশটা কেমন যেন বদলে যেতে শুরু করে। সেই অদ্ভুত নিস্তব্ধতা আবার ফিরে আসে। আমার মনে হতে থাকে এই বাড়িতে আমি একা নই, কেউ যেন আমার উপর সব সময় নজর রাখছে। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয় পেছন থেকে কেউ নিঃশব্দে আমাকে অনুসরণ করছে। রাতে শোয়ার পর মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ পাই। দোতলার কোনো ঘর থেকে কিছু যেন একটা গড়িয়ে পড়ার শব্দ, কিংবা লম্বা করিডোরে একটা ধীর আর ভারী পায়ের আওয়াজ। প্রথম ভাবতাম হয়তো মনের ভুল,
পুরনো বাড়ি, ইঁদুর বা অন্য কোনো প্রাণী থাকতেই পারে, কিন্তু শব্দগুলো এতটাই নিয়মিত হতে শুরু করলো যে সেগুলোকে আর উপেক্ষা করা সম্ভব হচ্ছিল না। একদিন রাতে স্পষ্ট শুনলাম দোতলার মেঝেতে কেউ যেন একটা মার্বেল ফেলেছে, আর সেটা গড়িয়ে গড়িয়ে অনেক দূর চলে গেল। শব্দটা আমার বুকের ভেতরে গিয়ে ধাক্কা মারল। এই বাড়িতে তো আমি আর ভোলাদা ছাড়া আর কেউ নেই, আর ভোলাদা তো নিচের তলার অন্য প্রান্তে তার নিজের ঘরে থাকেন। তাহলে দোতলায় কে? পরদিন সকালে আমি ভোলাদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভোলাদা, এই বাড়িতে কি আর কেউ থাকে? তিনি আমার দিকে স্থির চোখে তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, না তো বাবু, এখানে তো শুধু আমি আর আপনি। তাহলে রাতে দোতলা থেকে এত শব্দ আসে কেন বলো তো? পুরনো বাড়ি বাবু, বাতাস খেললে ওরকম কত শব্দ যে হয়, ও সব কিছু না। তার উত্তরটা আমি ঠিক বিশ্বাসযোগ্য মনে করলাম না। তার চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা তিনি লুকোতে চাইছেন। ওই দিনই আমি বাড়িটা ভালো করে ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। একতলার প্রায় সব ঘরই তালাবন্ধ, শুধু আমার ঘর আর একটা বসার ঘর আর একটা রান্নাঘর খোলা। বসার ঘরটায় ধুলোর পুরু আস্তরণ, দেয়ালে এক ব্রিটিশ সাহেবের ছবি, সম্ভবত এই বাড়ির প্রথম মালিক। তার চোখের দৃষ্টিটা কেমন যেন একটা। দোতলার সিঁড়িটা কাঠের, পুরনো, পা ফেলতেই মচমচ করে শব্দ হয়। দোতলায় উঠে দেখলাম সেটাও একটা লম্বা করিডর, আর দুপাশে অনেকগুলো ঘর, সবগুলোই বাইরে থেকে তালা দেওয়া। ধুলো জমে আছে সর্বত্র, দেখেই বোঝা যায় বছরের পর বছর এদিকটায় কেউ আসেনি। কিন্তু একটা ব্যাপার আমার চোখে পড়ল। করিডোরের শেষের যে ঘরটা, তার দরজার সামনে ধুলোর ওপর কয়েকটা অস্পষ্ট পায়ের ছাপ। ছাপগুলো খুব পুরনো নয়। আমার বুকের ভেতরটা ঢক করে উঠল। তাহলে কি সত্যিই কেউ সেখানে আসে? কে সে, আর কেনই বা লুকিয়ে আসে? কৌতূহল একটা সাংঘাতিক জিনিস। এটা মানুষকে এমন সব দিকে ঠেলে দেয় যেখান থেকে তাদের ফেরা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে আমার অবস্থাও তাই হলো। ময়ূরকুঞ্জির কুঠি আমাকে এমনভাবে আকর্ষণ করতে শুরু করলো যে আমার লেখালেখি সব মাথায় উঠল। সারাদিন আমি শুধু ভাবতাম এই বাড়ির পেছনে কি এমন লুকিয়ে আছে যা ভোলাদা আমার থেকে আড়াল করতে চাইছেন। একদিন বিকেলে আমি জঙ্গলের দিকে একটু বেশি ভেতরে চলে গিয়েছিলাম। একটা ছোট ঝর্ণার পাশে বসে ছবি তুলছিলাম। এমন সময় একটা কর্কশ গলার আওয়াজে চমকে উঠলাম। এখানে কি করতেছেন বাবু? পেছন ফিরে দেখি একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। পরনে ময়লা প্যান্ট আর শার্ট, কাঁধে একটা কুড়ুল, গায়ের রং রোদে পুড়ে তামাটে, আর চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। আমি একটু থতমত খেয়ে বললাম, এমনি ছবি তুলছিলাম। লোকটা একবার আমার আপাদমস্তক দেখল, তারপর বলল, এ জঙ্গল ভালো নয়, বেশি ভেতরে আসবেন না। আর ওই কুঠি বাড়িতে উঠেছেন নাকি? আমি মাথা নাড়তেই সে একটা অদ্ভুত হাসি হাসল। সাহস আছে আপনার। ও বাড়িতে বেশি দিন কেউ টিকে না। কেন? কি হয়েছে ওখানে? আমার কৌতূহল বেড়ে গেল। লোকটা আমার কাছে এগিয়ে এসে গলা নামিয়ে বলল, লোকে বলে আলব্রাট সাহেবের ছায়া এখনো ঘুরে বেড়ায় বাড়িটাই। নিজের ছেলেরে মেরে ফেলেছিল কি না? আমি চমকে উঠলাম। কে আলব্রাইট সাহেব? আর কেনই বা নিজের ছেলেকে তিনি মারতে যাবেন? আলব্রাট সাহেব ছিলেন এই কুঠির মালিক, বুঝলেন? ব্রিটিশ সাহেব ছিলেন। তার একটাই ছেলে ছিল,
জুলিয়ান। সাহেব নাকি এক পাহাড়ি পথ প্রদর্শককে বিশ্বাস করে জঙ্গলে এক দুষ্প্রাপ্য অর্কিড খুঁজতে গেছিলেন, কিন্তু সেই পথ প্রদর্শক নাকি তার সঙ্গেই বেইমানি করে বসে, আর সাহেব তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে একেবারে মেরে ফেলেন, বুঝলেন? তারপর থেকে তার মাথা খারাপ হয়ে যায়, নিজের ছেলেরেও বিশ্বাস করতেন না। একদিন বলতে বলতে লোকটা হঠাৎ থেমে গেল, চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে আবার বলতে শুরু করলো। একদিন বাবু ও জুলিয়ান রে ও বিষ খাইয়ে মেরে ফেলেন বাবু। তারপরে নিজেও ওই বসার ঘরে গলায় দড়ি দেন। আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। একটা গোটা পরিবারের মর্মান্তিক পরিণতি। আমি লোকটাকে তার নাম জিজ্ঞেস করলাম। সে তার নাম মদন বলল। এই জঙ্গলেই নাকি তার বাস। মদন চলে যাওয়ার পর আমি আর বেশিক্ষণ ওখানে থাকতে পারলাম না। দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরতে লাগলাম। মদনের বলা গল্পটা আমার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল। তাহলে কি আমি রাতে যে শব্দগুলো শুনি সেগুলো ওই জুলিয়ানের অতৃপ্ত আত্মার? বাড়িতে ফিরে দেখি ভোলাদা বারান্দায় বসে আছেন। আমাকে দেখতে পেয়েই তিনি জিজ্ঞাসা করলেন কেন আমার এত দেরি হলো। তার গলার স্বরে কি একটু উদ্বেগ ছিল, নাকি আমার মনের ভুল? আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভোলাদা, আলব্রাইট সাহেবটা কে ছিলেন? প্রশ্নটা শুনেই তার মুখের চেহারা বদলে গেল। একটা থমথমে ভাব নেমে এলো তার মুখে। তিনি আমার চোখের দিকে না তাকিয়েই মাটির দিকে তাকিয়ে বললেন, সেসব বাবু পুরনো কথা, ওসব জেনে কি হবে বলুন? আমি সবটা জানতে চাই ভোলাদা। মদন নামের একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর সে আমাকে সবটা বলেছে। মদনের নামটা শুনতেই ভোলাদা চমকে উঠলেন। তার হাতটা সামান্য কেঁপে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মদন ও একটা আস্ত পাগল, ওর কথা বিশ্বাস করবেন না। বাবু, আপনি নির্দ্বিধায় আপনার ঘরে যান, আমি চা নিয়ে যাচ্ছি। তিনি আর এক মুহূর্তেও দাঁড়ালেন না, প্রায় পালিয়ে গেলেন আমার সামনে থেকে। আমি নিশ্চিত হলাম তিনি কিছু একটা লুকোচ্ছেন আমার কাছ থেকে। মদনের গল্পটা যদি সত্যি হয় তাহলে এই বাড়িতে থাকাটা আর নিরাপদ নয়। কিন্তু আমার মন বলছিল রহস্যের শেষ না দেখে আমি এখান থেকে যেতে পারবো না। সেই রাতের পর থেকে আমার ভয়টা আরও বেড়ে গেল। প্রতিটা শব্দ, প্রতিটা ছায়া আমার কাছে অর্থবহ হয়ে উঠল। রাতে ঘুম আসতো না। বিছানায় শুয়ে কান পেতে থাকতাম কখন সেই মার্বেল গড়িয়ে যাওয়ার শব্দটা আবার শুনতে পাবো। আমার লেখালেখি পুরোপুরি বন্ধ এখন। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। একটা শব্দও টাইপ করতে পারতাম না। আমি সৌমিত্রকে ফোন করলাম, ওকে মদনের বলা গল্পটা জানালাম। সৌমিত্র আমার কথা শুনে হাসতে লাগলো। আরে ধুর, তুইও যেমন ওইসব গাঁজাখুরি গল্প। লেখকদের যা হয়, একটু কল্পনাপ্রবণ বেশি। মদন ফদন কে? আমি তো চিনি না। হয়তো তোকে ভয় দেখিয়ে টাকা আদায়ের মতলব করছে। ডোন্ট ওরি ম্যান, জাস্ট এনজয় দ্য সলিটিউড। ওর কথা শুনে আমার প্রচণ্ড রাগ হলো। আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কলকাতা থেকেও ও বুঝবে না। আমি ওকে ভোলাদার অদ্ভুত আচরণের কথাও বললাম। তখন সৌমিত্র বলল, আরে ভোলাদা অনেক পুরনো লোক, হয়তো একটু এসেন্ট্রিক। তুই ওসব নিয়ে এত মাথা ঘামাস না তো। ফোনটা রেখে দেওয়ার পর আমার নিজেকে খুব একা মনে হলো। কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবাই ভাবছে এটা আমার কল্পনা। কিন্তু আমি জানি আমি যা অনুভব করছি তা কল্পনা নয়। আমার জেদ চেপে গেল। আমি ঠিক করলাম আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে, আর তার জন্য আমাকে দোতলার ওই তালাবন্ধ ঘরগুলোতে ঢুকতে হবে, বিশেষ করে ওই শেষের ঘরটায় যার সামনে আমি পায়ের ছাপ দেখেছিলাম। পরদিন ভোলাদা যখন বাজারে গেছেন, আমি সুযোগের সদ্ব্যবহার করলাম। তার ঘরের চাবির গোছা থেকে একটা করে চাবি নিয়ে দোতলা গেলাম।
অনেক চেষ্টার পর একটা পুরনো মরচে পড়া চাবি দিয়ে শেষের ঘরটার তালা খুলে গেল। আর দরজাটা খুলতেই একটা পুরনো সোঁদা গন্ধ সোজা আমার নাকে এসে ধাক্কা মারল। ঘরটা পুরোপুরি অন্ধকার। আমি আমার মোবাইলের টর্চ জ্বাললাম। আলোর বৃত্তে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। ঘরটা একটা বাচ্চার শোবার ঘর। একটা ছোট খাট, একটা পড়ার টেবিল আর একটা খেলনার বাক্স। সব কিছুতে ধুলোর পুরো আস্তরণ। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ঘরের ঠিক মাঝখানে মেঝেতে কয়েকটি কাঁচের মার্বেল পড়ে আছে, আর দেয়ালের এক কোণে খড়িমাটি দিয়ে আঁকা একটা মানুষের ছবি। ছবিটা একটা বাচ্চার হাতের আঁকা, কিন্তু তার মুখটা যন্ত্রণায় বিকৃত। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম পড়ার টেবিলটার দিকে। সেখানে একটা পুরনো ডায়েরি খোলা অবস্থায় পড়ে আছে। পাতাগুলো হলদে হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা তুলে নিলাম। এটা জুলিয়ানের ডায়েরি নয়, এটা আলব্রাইট সাহেবের ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়ে আমি নিজের ঘরে ফিরে এলাম। দরজা বন্ধ করে চেয়ারে বসে পড়তে শুরু করলাম। লেখাগুলো সুন্দর, টানা টানা ইংরেজি হরফে। তারিখ দেখে বুঝলাম এগুলো প্রায় 70 বছর আগের কথা। ডায়েরির প্রথম দিকের পাতাগুলোতে আলব্রাইট সাহেব তাঁর এই বাড়ি, ডুয়ার্সের প্রকৃতি আর তার অর্কিড সংগ্রহের নেশা নিয়ে লিখেছেন। তাঁর স্ত্রী মারা যাওয়ার পর তিনি তাঁর একমাত্র ছেলে জুলিয়ানকে নিয়ে এখানে চলে আসেন। জুলিয়ানকে তিনি খুব ভালোবাসতেন। তার প্রতিটি ছোটোখাটো বিষয় ডায়েরিতে লিখে রাখতেন। Julian found a chameleon today. His eyes lit up with such wonder. This wilderness is his true home, far from the suffocating society of Calcutta. কিন্তু ডায়েরির পাতা যত এগোতে লাগলো, লেখার সুরটাও তত বদলাতে শুরু করলো। তিনি রিঞ্চেন নামের এক স্থানীয় পথপ্রদর্শকের কথা লিখেছেন, যে তাকে এক বিরল নীল অর্কিডের সন্ধান দিয়েছিল। Rinchen is a strange fellow. He knows this forest like the back of his hand, but there is a cunningness in his eyes that I do not trust. He watches Julian with a peculiar intensity. আলব্রাইট সাহেবের মনে রিঞ্চেনকে নিয়ে এক সন্দেহ ডানা মারতে শুরু করে। তার মনে হতে থাকে রিঞ্চেন ওই নীল অর্কিডের রহস্য একা ভোগ করতে চায়। সে হয়তো তার গবেষণার কাগজপত্র চুরি করার মতলবে আছে। I caught him today near my study. He said he was looking for me. Liar! He was trying to get a glimpse of my maps. I must be more careful. I cannot let him steal my life's work. পরোয়ানাটা ধীরে ধীরে তাকে গ্রাস করছিল। তিনি জুলিয়ানকেও রিঞ্চেনের সঙ্গে মিশতে বারণ করে দেন। এই নিয়ে বাবা ছেলের মধ্যে একটা দূরত্ব হতে শুরু করে। তারপর এলো সেই ভয়ঙ্কর দিনের বর্ণনা। তারা তিনজন, আলব্রাইট, জুলিয়ান আর রিঞ্চেন, গভীর জঙ্গলে গিয়েছিলেন অর্কিডটার খোঁজে। একটা উঁচু পাহাড়ের কিনারায় তারা অর্কিডটা দেখতে পান। It was magnificent, a shade of blue I have never seen. Rinchen wanted to climb down to get it. I knew he would claim it for himself. We argued. Julian was watching us, his face pale with fear. There was a struggle. Rinchen lost his footing. He fell into the gorge. It was an accident. It had to be an accident. কিন্তু অ্যাক্সিডেন্ট শব্দটা তিনি বারবার লিখেছেন, যেন নিজেকেই বিশ্বাস করানোর চেষ্টা করছেন তিনি বারবার। রিঞ্চেনের মৃত্যুর পর আলব্রাইট সাহেব পুরোপুরিভাবে ভেঙে পড়েন। তিনি নিজেকে ঘরবন্দি করে ফেলেন। কিন্তু তাঁর চেয়েও বেশি পরিবর্তন আসে জুলিয়ানের মধ্যে। সে একেবারে চুপচাপ হয়ে যায়। সারা দিন নিজের ঘরে বসে থাকত, কারো সঙ্গে কথা বলতো না। Julian does not speak to me anymore. He just stares. I see an accusation in his eyes. He saw what happened. He knows I am a murderer. The silence in this house is deafening. His silence is a constant reminder of my sin. ডায়েরির শেষ পাতাগুলো অসংলগ্ন কথায় ভরা। তার মানসিক বিকৃতি স্পষ্ট। তিনি নানান রকম বুনো লতাপাতা আর তাদের বিষ নিয়ে গবেষণা শুরু করেন। সম্ভবত
আত্মহত্যার পথ খুঁজছিলেন। শেষের পাতায় তারিখের নিচে শুধু একটা লাইনই লেখা ছিল, He will tell everyone. The boy knows too much. I must silence him for his own good. আমার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তাহলে মদনের গল্পটা সত্যি নয়। আলব্রাইট সাহেব রিনচেনকে খুন করেছিলেন, আর তারপর নিজের ছেলেকেও। কিন্তু কেন? জুলিয়ান তো তার নিজের ছেলে, সে তো শুধু একজন সাক্ষী ছিল। একজন বাবা কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? হঠাৎ আমার খেয়াল হলো বাইরে ঘন অন্ধকার নেমে এসেছে। ঝড় উঠবে বোধ হয়। বিদ্যুৎ চলে গেল। আমি মোমবাতি জ্বালানোর জন্য দেশলাই খুঁজতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আমি শব্দটা আবার শুনলাম। দোতলায় জুলিয়ানের ঘর থেকে একটা মার্বেল মেঝেতে পড়ার শব্দ। তারপর সেটা গড়িয়ে গড়িয়ে আসছে আমার ঘরের দরজার দিকে। আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। বাতাসের শোঁ আওয়াজ আর জানলার খড়খড়িতে বৃষ্টির ঝাপটা সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। আর তার মধ্যেই ওই মার্বেল গড়িয়ে আসা শব্দটা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। শব্দটা এসে থেমে গেল ঠিক আমার ঘরের দরজার বাইরে। আমি চেয়ারে জমে গেছি, নড়ার কোনো ক্ষমতা নেই। দরজার দিকে তাকিয়ে আছি, এই বুঝি কেউ দরজাটা খুলে ফেলবে। কে আসবে? জুলিয়ানের আত্মা? অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে আমি একটু সাহস সঞ্চয় করলাম। ভাবলাম হয়তো এটা নিছকই বাতাসের শব্দ বা অন্য কিছু। পুরনো বাড়িতে তো কত কিছুই হয়। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু তখনই দরজায় একটা মৃদু আঁচড়ের শব্দ হলো। একবার, দুবার, তিনবার। কেউ যেন নখ দিয়ে দরজাটা আঁচড়াচ্ছে। এবার আমার আর সহ্য হলো না। আমি চিৎকার করে উঠলাম, কে? কে ওখানে? কে? কোনো উত্তর নেই, শুধু সেই আঁচড়ের শব্দটা থেমে গেল। আমি কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। এক ঝটকায় দরজাটা খুলে ফেললাম। বাইরে করিডোরে কেউ নেই, শুধু একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে ভোলাদা। তার মুখটা কাগজের মতন সাদা, চোখের দৃষ্টিতে ভয় আর আতঙ্ক। আপনি আপনি এখানে কি করছেন? আমি প্রায় চেঁচিয়ে উঠলাম। ভোলাদা আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফিস ফিস করে বললেন, ভেতরে আসুন বাবু, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করুন। আজকের এই রাতটা খুব খারাপ। আমি তাকে ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তিনি থরথর করে কাঁপছেন। কি হয়েছে ভোলাদা? আপনি এত ভয় পেয়েছেন কেন? আর দরজার বাইরে ওটা কে ছিল? ভোলাদা আমার দিকে তাকালেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি ভেঙে পড়া গলায় বললেন, ও কোনো ও ও কোনো ভূত প্রেত নয় বাবু, ও মদন। মদন? মদন এখানে কি করছে? আর ওভাবে ভয় দেখাচ্ছে বা কেন? ভোলাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাকে সব কথা খুলে বলার সময় এসেছে বাবু। আমি আর এই ভার বয়ে বেড়াতে পারছি না। তিনি যা বললেন তা আলব্রাইট সাহেবের ডায়েরির থেকেও বেশি ভয়ঙ্কর। ভোলাদা বলতে শুরু করলেন, আলব্রাইট সাহেব যে পথ প্রদর্শক রিনচেনের কথা লিখেছেন, সে আর কেউ নয় বাবু, সে ছিল আমার নিজের দাদা। আপনার দাদা? হ্যাঁ বাবু, আমরা দু ভাই এই জঙ্গলেই মানুষ হয়েছি। দাদা দাদা খুব ভালো পাহাড় চিনত। আলব্রাইট সাহেব যখন নীল অর্কিডের জন্য লোক খুঁজছিলেন, তখন তখন আমার দাদাই তার সঙ্গে যায়। কিন্তু সাহেব ছিল এক রুখার বদমেজাজি। তিনি আমার দাদাকে সারাক্ষণ সন্দেহ করতেন। সেদিন সেদিন পাহাড়ে যা হয়েছিল বাবু, তা দুর্ঘটনা ছিল না। সাহেবই আমার দাদাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। আর আর জুলিয়ান
ওই ছোট্ট ছেলেটা সব দেখেছিল বাবু, সব দেখেছিল। ভোলাদার গলা ধরে আসছিল। তিনি একটু থেমে আবার বলতে শুরু করলেন। দাদার মৃত্যুর পর সাহেব ভয়ে অপরাধ বোধে পাগল হয়ে যান। তিনি জুলিয়ানকে নিয়ে ভয়ে ভয়ে থাকতেন, যদি কখনো সে সত্যিটা ফাঁস করে দেয়। কিন্তু জুলিয়ান সে কাউকেই কিছু বলেনি। সে বাচ্চা, সে জুলিয়ান একেবারে চুপ করে গিয়েছিল। বাবার ওই ভয়ঙ্কর রূপ দেখে সে এতটাই শক পেয়েছিল যে তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোতো না। কিন্তু ভোলাদা, ডায়েরিতে তো লেখা আছে সাহেব জুলিয়ানকেও মেরে ফেলেছিলেন। ভোলাদা মাথা নাড়লেন। না বাবু, সাহেব তাকে মারতে পারেননি। তার আগেই তিনি নিজের বসার ঘরে গলায় দড়ি দেন। জুলিয়েন অনাথ হয়ে যায়। ওর আর কেউ ছিল না, তাই আমার বাবা মা ওকে আমাদের কাছে নিয়ে আসে। আমাদের বাড়িতেই ও মানুষ হতে থাকে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। তাহলে জুলিয়ান বেঁচে ছিল? কিন্তু সে বেশি দিন বাঁচেনি বাবু। ওই ঘটনার আঘাতটা ও সামলাতে পারেনি। সারাক্ষণ চুপচাপ থাকতো। মাঝে মধ্যে গভীর রাতে একা একা ওই কুটি বাড়িতে চলে আসতো। নিজের পুরানো ঘরে গিয়ে বসে থাকতো, মার্বেলগুলো নিয়ে খেলতো। বছর দুয়েক পর এক বর্ষার রাতে জঙ্গলের জ্বরে ভুগে ছেলেটা মারা যায়। আমার চোখের সামনে যেন সবটা ভাসতে লাগলো। একটা একা আতঙ্কিত বাচ্চার ছবি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে মদন কে? মদন হলো আমার দাদার ছেলে। বাবার মৃত্যুর সময় ও খুব ছোট ছিল। আমরাই ওকে মানুষ করেছি। ও যখন বড় হয়ে সবটা জানতে পারে, তখন ওর মাথায় প্রতিশোধের নেশা চেপে যায়। ও চায় না এ বাড়িতে কেউ শান্তিতে থাকুক। তাই যখনই কেউ এখানে আসতো, ও নানা রকম শব্দ করে ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। দোতলায় মার্বেল গড়িয়ে দেওয়া, দরজায় আঁচড় কাটা, এসব ওরই কাজ। ও চায় এ বাড়িটা যেন অভিশপ্ত হয়েই থেকে যায়, যেমনটা আলবার্ট সাহেব আমাদের জীবনটাকে করে দিয়ে গেছে। আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। কোনো অতৃপ্ত আত্মা নয়, কোনো ভূত প্রেত নয়, এর পেছনে আছে এক গভীর যন্ত্রণা, এক জেনারেশনাল ট্রমা আর প্রতিশোধের আগুন। ভোলাদা এই বাড়ির কেয়ারটেকার হয়ে থেকে গেছেন, কারণ এই বাড়িটা তাঁর দাদার মৃত্যুর সাক্ষী। আর মদন, সে তার বাবার হত্যার বিচার চায়, তার নিজের মতন করে। বাইরে ঝড়টা তখন কিছুটা কমে এসেছে। আমি ভোলাদার দিকে তাকালাম। এই শান্ত স্বল্পভাষী মানুষটার বুকে এত যন্ত্রণা জমে আছে। সেই রাতে আর ঘুম এলো না। ভোরের আলো ফুটতেই আমি আমার ব্যাগ গোছাতে শুরু করলাম। এই বাড়িতে আর এক মুহূর্তও থাকার ইচ্ছে আমার নেই। যেই রহস্যের সন্ধানে আমি এসেছিলাম তার সমাধান হয়ে গেছে, কিন্তু এই সমাধান আমাকে কোনো শান্তি দিল না, বরং আমার মনটাকে আরও ভারী করে দিল। সকালের খাবার নিয়ে ভোলাদা যখন এলেন, তখন তাঁর মুখটা অনেক শান্ত, যেন বুকের ওপর থেকে একটা বিরাট পাথর নেমে গেছে। আমি তাকে বললাম, আমি আজই ফিরে যাচ্ছি ভোলাদা। তিনি মাথা নাড়লেন। কোনো অবাক হওয়ার চিহ্ন নেই, যেন তিনি এটাই আশা করেছিলেন। তিনি শুধু বললেন, গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি বাবু। যাওয়ার আগে আমি তাকে আলব্রাইট সাহেবের ডায়েরিটা দিলাম আর বললাম, এটা আপনার কাছে রাখুন, এটা আপনাদেরই প্রাপ্য। ভোলাদা কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিলেন। তার চোখ আবার জলে ভরে উঠল। গাড়ি আসার আগে আমি একবার বাড়ির চারপাশটা ঘুরে দেখলাম। সেই বসার ঘর যেখানে আলব্রাইট সাহেব আত্মহত্যা করেছিলেন, সেই দোতলার সিঁড়ি যা জুলিয়ানের ভয় আর একাকিত্বের সাক্ষী, পুরো বাড়িটাকে আমার একটা জীবন্ত সমাধি বলে মনে হলো। হঠাৎ জঙ্গলের ধারে মদনকে দেখতে পেলাম। সে আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখে সেই একই রকম তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু আজ আর তাকে আমার ভয়ঙ্কর মনে হলো না।
তার জন্য আমার শুধু করুণা হলো। আমি তার দিকে তাকিয়ে শুধু একটু হাসলাম। সে কোনো প্রতিক্রিয়া দেখালো না, জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। গাড়ি এসে গেল। আমি আমার জিনিসপত্র গাড়িতে তুলে ভোলাদার থেকে বিদায় নিলাম। তিনি গেটের সামনে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না গাড়িটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে গেল। ফিরতি পথে আমার আর বাইরের দৃশ্য দেখার মতন মানসিকতা ছিল না। আমার চোখের সামনে শুধু ভাসছিল একটা বাচ্চার মুখ, যে তার বাবার হাতে আরেকজনের মৃত্যু দেখে নির্বাক হয়ে গেছিল। আমার কানে বাজছিল ভোলাদার ভেঙে পড়া গলা আর মদনের নীরব প্রতিশোধের চিৎকার। আমি একটা সাসপেন্স গল্পের খোঁজে এসেছিলাম, কিন্তু যা নিয়ে ফিরছি তা শুধু একটা গল্প নয়, তা হলো একরাশ যন্ত্রণা, অপরাধবোধ আর দীর্ঘশ্বাসের ইতিহাস। ময়ূরকুঞ্জির কুঠি আমার থেকে আমার লেখার ক্ষমতা কেড়ে নিয়েছিল, কিন্তু তার বদলে যা দিয়ে গেল তা হয়তো সারা জীবনেও আমি ভুলতে পারবো না। কলকাতায় ফিরে আমি সৌমিত্রের সঙ্গে দেখা করলাম। ওকে সবটা খুলে বললাম। ও শুনে হতবাক, লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাইল। বলল, আমি শুধু জানতাম বাড়িটা নিয়ে কিছু একটা গন্ডগোল আছে। লোকে ওটাকে হন্টেড হাউস বলতো, কিন্তু ভেতরের ঘটনাটা এতটা মর্মান্তিক তা আমি সত্যিই জানতাম না। আমি আর লেখাটা শেষ করতে পারিনি। ময়ূরকুঞ্জির স্মৃতি আমাকে তাড়া করে বেড়াতো। কিন্তু কয়েক মাস পর আমি আবার নতুন করে লিখতে বসলাম। এবার আর কোনো কাল্পনিক গল্প নয়। আমি লিখতে শুরু করলাম এক ব্রিটিশ সাহেব, তার নির্বাক ছেলে আর এক প্রতিশোধ পরায়ণ যুবকের কথা। আমি জানি না এই গল্প কোনোদিন প্রকাশিত হবে কি না, কিন্তু এই গল্পটা লেখা আমার জন্য জরুরি ছিল। এটা ছিল ময়ূরকুঞ্জির কাছে আমার ঋণ শোধ করার এক প্রচেষ্টা। এখনো মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হয় আমি যেন একটা মার্বেল গড়িয়ে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি। আমি জানি এটা আমার মনের ভুল, কিন্তু তবুও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ আমি জানি পৃথিবীর কোনো এক কোণে এক পুরনো জরাজীর্ণ কুঠি বাড়িতে একটা প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। আর সেই আগুনের সাক্ষী হয়ে বেঁচে আছে শুধু কয়েকটা পুরনো দেওয়াল আর এক রাশ দীর্ঘশ্বাস। আপনারা এতক্ষণ শুনছিলেন ময়ূরকুঞ্জির কুঠি। গল্প পাঠে অনিব্রত, সুদীপ্ত, শামীম ও সন্দীপ। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে।